হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কি অবস্থা তোমাদের? আমি কনক শ্রাবণ। আজকে তোমাদের ফিজিক্স ক্লাস নিব। আজকে ক্লাসে যেটা নিয়ে ডিসকাস করব আমি, সেটা হচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো কোন বই থেকে হয়। তোমরা খেয়াল করছো, ঢাকা ইউনিভার্সিটি যখন পরীক্ষা হয়েছে, ফিজিক্স প্রশ্ন কিন্তু এনাফ কঠিন মনে হয়েছে তোমাদের কাছে। কেন কঠিন মনে হয়েছে এর ব্যাখ্যাটা আমি একটু পরেই তোমাদের দিব। আজকে ক্লাসে আমার যে বিষয়বস্তু, যেটা মাত্র দুটো জিনিস তুমি যদি রেগুলারলি ফলো করো, তোমার 100% গুচ্ছ চান্স হবে। শুধু হবে না, ভালো ইউনিভার্সিটিতে হবে, ভালো সাবজেক্টে হয়। মাত্র দুটো জিনিস তোমার ফলো করতে হবে। এই দুটো জিনিস ফলো করতে গেলে তোমার আগে বুঝতে হবে যে কোন বই থেকে আসলে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো হয়। আমি কয়েকটা ম্যাথ করিয়ে তোমাকে বুঝিয়ে দিব যে বইগুলো মানে প্রশ্নগুলো কোন জায়গা থেকে হয় বা কিভাবে হয়, কোন টপিক থেকে হয়। খেয়াল করো কিভাবে হয়। কনসেপ্ট, এই কনসেপ্ট মূল বই থেকেই আসবে। ভাই অনেস্টলি রিভিউ তোমাকে যদি দিই, খালি কনসেপ্ট দিয়ে যখন উদাহরণ চেঞ্জ হয়ে যাবে। এক সেকেন্ড একটু দেখি আমার ক্যামেরা অন হয়েছে কিনা। হ্যাঁ, ক্যামেরা আমি অন করছি। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, যে কনসেপ্ট মানে শুধু কনসেপ্ট অনেক ভালো করে পড়ছো, এক্সাম্পল ভালো করে পড়ো নাই। তুমি যতই ভালো কনসেপ্ট বুঝো, এক্সাম্পল চেঞ্জ হয়ে গেলে কিন্তু ভাইয়া ফিজিক্সের প্রশ্ন সলভ করা একটু হইলেও কঠিন। আর খুব যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো, এটা অন্য কথা। ঠিক আছে, তো খেয়াল করো, আমাদের কনসেপ্ট মূল বই থেকে আমাদের পড়তে হবে। দুইটা কাজ করতে হবে বলছিলাম। এবার এক নাম্বার কাজ হচ্ছে এটা, কনসেপ্ট মূল বই থেকেই পড়বো, কিন্তু উদাহরণগুলো বিভিন্ন দেশি এবং বিদেশি বই থেকে আমরা পড়বো। আমাদের ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন কিন্তু অনেক বিদেশি বই থেকে এক্সাম্পল তুলে দিয়েছে, কনসেপ্ট ছিল কিন্তু আমাদের মূল বইয়েরই। এটাও কিন্তু এরকম হবে। বিগত অনেকগুলো বছর ধরে যেহেতু আমি পড়াচ্ছি, আমি একদম চ্যালেঞ্জ করে তোমাকে বলতে পারি, দেখবা কনসেপ্ট মূল বইয়ের, বাট উদাহরণগুলো বিভিন্ন বিদেশি বই থেকে তুলে দিছে। এরপরে চলে আসি আমরা মূল বই। আবারও কনসেপ্ট মূল বই পড়ার সঙ্গে সঙ্গে পড়তে হবে কোনটা, আমার ওই কনসেপ্টে প্রশ্ন ব্যাংকে যে ম্যাথগুলো আছে, ওই ম্যাথগুলো আমার করতে হবে আর কি। এই দুইটা কাজ তুমি ফলো করতে পারলে চান্স তোমার 100% কি বলতে ভাইয়া কনফার্ম। আজকে তোমার দেখো ভাই, বিদেশি কোন বই পড়বো। বিদেশি অনেকগুলো রাইটার আছে, সান্ট্রা আছে, ছায়া প্রকাশনী আছে, এরকম বিভিন্ন বই আসছে। দেখবে আমাদের বাংলাদেশি বইয়ের কনসেপ্ট কিছু কিছু মিলে। যেই কনসেপ্টগুলো মিলে, এখন তোমরা কেউ ভাইয়া বলছে ছায়া প্রকাশনী, ভাইয়া বলছে সান্ট্রা, বা ভাইয়া বলছে র্যাস্টিং হেলেডের বই, এই বই আবার নীলক্ষেত বা আদার্স কোনো অনলাইন থেকে অর্ডার দেওয়া শুরু করে না তোমরা আবার। কারণ এই মোটা বই সব তোমার পড়তে হবে না। তোমার যেটুকু লাগবে তোমার প্যাকেজ আকারে ক্যাপসুলের মতন করে আমি তোমার খাওয়াই দিব। ঠিক আছে, ওইটুকু পড়লেই তোমার জন্য এনাফ। আর তোমরা জানোই তো, আমার মনে হয় 499 টাকার আমার একটা কোর্স আছে, ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি, এক্সাম ব্যাচ এবং সাজেশন ক্লাস। ঠিক আছে, ওইটা করলেই তোমার কিন্তু এটা কাভার হয়ে যাবে। যাই হোক, আমি পড়াশোনার মধ্যে ফিরে আসি। তো ছোট্ট জিনিস তোমাকে পড়াবো আমি, সমষ্ণ প্রক্রিয়া আর হচ্ছে রুদ্রপ্কি প্রক্রিয়া। এই পার্থক্যটা পড়লে, এটা কি স্যারের বইয়ে আছে না? আছে। তপন স্যারের বইয়ে আছে না? আছে। সেম জিনিস, সেম টপিক। সরি, তাহলে খেয়াল করো, এই টপিকটা, এই পাঠটা খুব ভালো করে পড়ার পরে তোমাকে নিয়ে যাবো ম্যাথে। তোমাকে আমি বিদেশি বইয়ের যে ম্যাথগুলো আছে, ওই ম্যাথগুলো তোমাকে করাই দিব। দেখবা একদম ইজি। দেখবা আমি সলভ করার পরে তোমার মনে হচ্ছে ও ভাইয়া এত ইজি। তো একটু খেয়াল করি আমরা, সমষ্ণ প্রক্রিয়া কোনটা? এই প্রক্রিয়ায় উষ্ণতা, এই প্রক্রিয়ায় কি বলছি? উষ্ণতা। উষ্ণতা মানে কি? তাপমাত্রা। উষ্ণতা মানে তাপমাত্রা। তাপমাত্রা পরিবর্তন হয় না। রুদ্রতাপে কি হয় খেয়াল করো, উষ্ণতা মানে হচ্ছে কি তাপমাত্রার কি পরিবর্তন কি হয়। এই প্রক্রিয়ায় গ্যাসের সঙ্গে পরিপার্শ্বিক তাপের আদান প্রদান হয়। এখানে কি বলছি? হয় না। এই 2 নাম্বার টপিক থেকে হিউজ পরিমাণ প্রশ্ন আমাদের কি বলতো মানে পরীক্ষায় আসে, গুচ্ছতে আসে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসে। আজকে একটা ম্যাথ দেখাই দিব, যে এই ম্যাথটা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হুবহু ওই বই থেকে, ওই কনসেপ্ট থেকে প্রশ্ন হয়েছে। তো এইগুলা খুবই কমন কনসেপ্ট, আমাদের বইয়ে আছে। আমি দুটো জিনিস ব্যাখ্যা করব, 2 নাম্বার ব্যাখ্যা করেছি। আর এটি একটি হচ্ছে মন্থর প্রক্রিয়া, অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে মেনলি একটা কি প্রক্রিয়া? মন্থর প্রক্রিয়া। ঠিক আছে, আর রুদ্ধবী প্রক্রিয়া হচ্ছে দ্রুত একটা প্রক্রিয়া। এটা হচ্ছে খুব 3 স্টার দিয়ে রাখ, এখান থেকে অনেক বেশি কিন্তু ভাইয়া প্রশ্ন হয়। এখান থেকেও প্রশ্ন হয়, একটু কম হয় আর কি। ঠিক আছে, খেয়াল করো 4 নাম্বার, 6 নাম্বার, গ্যাসের আভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না। এখানে কি বলতো? হয়। 4, 6 আর হচ্ছে আমাদের এই 2 নাম্বার পয়েন্টটা খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এখান থেকে অনেক বেশি প্রশ্ন পরীক্ষায় আমাদের এসে থাকে। তো আমি একটু তোমাকে এই সূত্রগুলো দেওয়া আছে,
একটা ম্যাথ দিয়ে এক্সাম্পল দেখাই। এই যে ম্যাথটা, এই ম্যাথ থেকে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় 23-24-এ হুবহু এই যে বইটা, এই বই থেকে প্রশ্ন আসছে, হুবহু এই বই থেকে প্রশ্ন আসছে। ঠিক আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় এই কনসেপ্ট থেকে এই বই থেকে প্রশ্ন আসছে। আমি যখন সলভ করে দিব, সলভ দেখলে মনে হবে ও আচ্ছা ইয়েস, এটি তো সেই ম্যাথ। আসি, 1 মিটার কিউব আয়তনের একটি পাত্রকে একটি পর্দার সাহায্যে 2 ভাগে ভাগ করা হলো। ঠিক আছে, ভাগ করলাম। ঠিক আছে, এক অংশ 300 কেলভিন উষ্ণতার মানে তাপমাত্রার, কিন্তু ঠিক আছে তাপমাত্রার একটি আদর্শ গ্যাস দ্বারা পূর্ণ এবং অপর অংশটি শূন্য করে রাখলাম। ঠিক আছে, ম্যাথে বলছে সংস্থাটির, খেয়াল করো ভাইয়া, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ান বুক হইতে পারে, এই বইগুলোকে আমাদের তপন স্যার, ইসাক স্যারের বই কি বলছে? সিস্টেম। কি বলছে? সিস্টেম বলছে। আর তারা ওয়ার্ডটা কি বলছে? সংস্থা। অর্থাৎ আমাদের বইয়ে যে ওয়ার্ডটা সিস্টেম লিখা, ওইটাই ওদের বইয়ে কি লিখা? সংস্থা লিখা। একই কথা। যেই স্যার তোমার প্রশ্ন করবে, সে স্যার যখন টাইপ করবে, সে সংস্থার পরিবর্তে কি দিবে? সিস্টেম দিয়ে দিবে। উষ্ণতার পরিবর্তে কি দিয়ে দিবে? তাপমাত্রা দিয়ে দিবে। ব্যাস, হয়ে গেল ম্যাথ চেঞ্জ। ঠিক আছে, সংস্থাটির সঙ্গে পরিপার্শ্বের কোনো যোগাযোগ নেই। এখন পর্দাটিকে হঠাৎ অপসারিত করলে গ্যাসের উষ্ণতার কোনো পরিবর্তন হবে কি? আচ্ছা, এটা হচ্ছে আমাদের এখন প্রশ্ন। একটু বোঝার ট্রাই করি আমরা। হ্যাঁ, প্রথমে কি বলছে খেয়াল করো ভাইয়া, অনেক কথাবার্তা বলছে, কিচ্ছু লাগবে না। সংস্থা মানে কি? সিস্টেম। সিস্টেমের সঙ্গে পরিপার্শ্বের কোনো কি নাই? যোগাযোগ নেই। তার মানে এটা কি প্রক্রিয়া? সমষ্ণ প্রক্রিয়া না রুদ্রবীয় প্রক্রিয়া? তুমি বলো, সমষ্ণ প্রক্রিয়া, রুদ্রবীয় প্রক্রিয়া? ব্যাকে আসি, ব্যাকে আসি, ব্যাকে আসি, ব্যাকে আসি। কি বলছিলাম? পরিপার্শ্বের তাপের আদান প্রদান হয় না। কোথায়? রুদ্রতাপীয় প্রক্রিয়ায়। রুদ্রতাপীয় প্রক্রিয়ায় তাপের কোনো কি হয় না? আদান প্রদান হয় না। যেহেতু তাপের আদান প্রদান হয় না, তার মানে আমি একটু নোট করে লিখতে পারি ডি কিউ সমান সমান কি? 0। আবার পরিপার্শ্বের কোনো যোগাযোগ নাই, তার মানে কি? কৃত কাজও কি বলো তো আমার? 0। তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আমরা কি এমন পড়ছিলাম? ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস কি? ডি ডাব্লিউ পড়েছিলাম। এখানে ডি কিউ 0 হয়ে যাচ্ছে, ডি ইউ, হ্যাঁ ডি কিউ 0 হয়ে যাচ্ছে, ডি ডাব্লিউ 0 হয়ে যাচ্ছে, তার মানে ডি ইউর মান থাকতেছে কি আমার? 0। ডিইউ মানে কি ভাইয়া? আভ্যন্তরীণ শক্তি। ডি কিউ মানে তাপ শক্তি, ডি ডাব্লিউ মানে আমার কি? কৃত কাজ, যে কাজ হয়েছে আর কি। ডিইউ মানে কি? আভ্যন্তরীণ শক্তি। আমার এর আগের বহুত ক্লাসে তাপগতি যখন পড়াইছি, বিভিন্ন ট্রিক্স যখন আমি শিখাইছি, বিভিন্ন সময় শিখাইছি, যারা ইউটিউবে রেগুলার ফলো করো আমাকে বা আমার কোর্সে ভর্তি তারা জানো, অনেকবার পড়াইছিলাম যে এই যে অন্তস্থ শক্তি বা আভ্যন্তরীণ শক্তি, এই অভ্যন্তরীণ শক্তি বা অন্তস্থ শক্তি, এটা শুধুমাত্র কার উপর নির্ভরশীল? তাপমাত্রার উপর নির্ভরশীল। ঠিক আছে, এখন আমি এই ম্যাথ থেকে কি পেলাম? আমার অন্তস্থ শক্তির মান কি? 0। অন্তস্থ শক্তির মান 0 হওয়া মানে কি? খেয়াল করো আস্তে। এখন পর্দাটিকে হঠাৎ অপসারিত করলে গ্যাসের উষ্ণতার কোনো পরিবর্তন হবে না। গ্যাসের উষ্ণতা মানে তাপমাত্রা পরিবর্তন হবে না। তাপমাত্রার পরিবর্তন যদি না হয়, তাহলে অন্তস্থ শক্তিরও কি হবে না? পরিবর্তন কিন্তু হবে না। বুঝতে পারছি? তাপমাত্রার পরিবর্তন না হলে অন্তস্থ শক্তিরও কিন্তু কি হবে না? পরিবর্তন হবে না। সুতরাং অ্যান্সার কি হবে বলো তো? অ্যান্সার হচ্ছে আমাদের ডি, অপরিবর্তিত। আশা করি তোমাদেরকে এটা আমি বুঝাইতে পারছি। খেয়াল করো, যারা এই লাইনটা আগে থেকে জানতা, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় আগে আসছে, এই ম্যাথের থিম থেকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর আগের বছর প্রশ্ন আসছে, ইনশাল্লাহ গুচ্ছতেও আসতে পারে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হয়ে গেল? অপরিবর্তিত। ঠিক আছে, পার্থক্য থেকে প্রশ্ন আসছে, কিন্তু এখানে ব্যাখ্যাটা আরো সুন্দর করে আমি এগুলো মুখে বললাম, দেওয়া আছে। চলে আসি 2 নাম্বার ম্যাথে। একটি গ্যাসের আয়তন প্রথমবার দ্রুত গতিতে যাচ্ছে এবং দ্বিতীয়বার ধীরে ধীরে দ্বিগুণ করা হলো। কোন ক্ষেত্রে গ্যাস বেশি কার্য সম্পাদন করবে আর কি? ঠিক আছে, এত কঠিন কথাবার্তা আমি যাব না, এত কঠিনে আমি যাবই না, আমি চলে যাব আমার ব্যাখ্যায়। আমরা পড়েছিলাম কি? সমষ্ণ প্রক্রিয়াটি মন্থর প্রক্রিয়া, একটি দ্রুত প্রক্রিয়া কোনটা? রুদ্রতাপীয় প্রক্রিয়া। মাথায় রাখো, সমষ্ণ প্রক্রিয়া আস্তে আস্তে হয়, ধীরে ধীরে হয়, আর রুদ্র প্রক্রিয়া তাড়াতাড়ি হয়। তাহলে বলছে একটি গ্যাসের আয়তন প্রথমবার দ্রুত গতিতে, ঠিক আছে, প্রথমবার দ্রুত গতিতে মানে এটা কি? রুদ্ধ তাপীয়, দ্রুত হয়েছে।
দ্বিতীয়বার ধীরে ধীরে দ্বিগুণ করা হয়। ধীরে ধীরে মানে কি? ধীরে ধীরে মানে কি বলো? ধীরে ধীরে মানে কি বলো তো? সমষ্ণ, তাই না? তাহলে খেয়াল করো, দ্রুত যদি হয়, প্রথমবার দ্রুতগতি, দ্রুতগতি মানে কি? রুদ্রাপিয়। দ্রুত হইলে কম ক্ষেত্রফল দখল করবে, দ্রুত হলে কম ক্ষেত্রফল দখল করবে, আর ধীরে হইলে বেশি ক্ষেত্রফল দখল করবে। যদি ছবি আঁকি, যদি একটু ছবি এঁকে বোঝানো যায়, খেয়াল করো, প্রথমবার দ্রুত হয়েছে না, ঠাস করে নেমে গেল, ঠিক আছে, এরকম মনে করো, ঠিক আছে, এরকম। আর সমস্ত না ধীরে ধীরে আস্তে 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 এমন হয়েছে। তাহলে খেয়াল করো চিত্র দিয়ে কি দেখা যাচ্ছে, খেয়াল করো, দেখো এই যে হলুদ অংশটা, এটা হচ্ছে রুদ্রাপিয় প্রক্রিয়ায় হয়েছে, রাইট? আর এই যে নীল অংশটা, টিয়া কালারের অংশটা কি সমস্ত পুরোটা হয়েছে। তাহলে কোথায় বেশি কাজ হচ্ছে বলো তো? কোথায় বেশি হচ্ছে? সমস্ততে হচ্ছে না, রুদ্রাপিতে বেশি হচ্ছে। যেখানে ধীরে ধীরে যেখানে হবে আর কি, ছবি এঁকে মনে হয় কমপ্লিকেটেড, আমি আরও এটা ছবিতে আরও কঠিন হয়ে যাচ্ছে, আমি সহজভাবে বুঝাই। সমস্ত প্রক্রিয়ায় কাজ হবে বেশি, সহজভাবে বুঝো। ধীরে ধীরে হওয়া মানে সমস্ত, আর সমস্ত প্রক্রিয়ায় কাজ কি হবে? বেশি হবে। হ্যাঁ, আর প্রথমবার কি বলতে, রুদ্রাপিয় মানে কি? রুদ্রাপিয় প্রক্রিয়া তোমার কি হবে বলতো? কম হবে, কম, ঠিক আছে। তো রুদ্রাপিয় কি কার্য সম্পাদন কম হবে, সমস্ত কি হবে? বেশি হবে। তাহলে অ্যান্সার কি? দ্বিতীয় ক্ষেত্রে। প্রথম ক্ষেত্রে যদি রুদ্রাপিয়, দ্বিতীয় ক্ষেত্রে যদি সমষ্ণ, তার মানে দ্বিতীয় ক্ষেত্রে বেশি কাজ হবে। ডান, ব্যাখ্যা দেওয়া আছে এখানে। চলে আসি পরবর্তী একটা ম্যাথে। কি বলছে? একটি বদ্ধ, দৃঢ় ও তাপরোধী পাত্রে আদর্শ গ্যাস আছে, ঠিক আছে, থাকতে দাও। 1 অ্যাম্পিয়ার তড়িৎবাহী 100 ওহম রোধের একটি কুণ্ডলী ওই গ্যাসকে তাপ সরবরাহ করছে। পরে বলেছে 5 মিনিটে ওই গ্যাসটির আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হবে? পরিবর্তন কত হবে? ঠান্ডা মাথায় একটু আমরা বোঝার ট্রাই করি। প্রথমে কি ওয়ার্ড কোনটা ম্যাথের? ম্যাথের কি ওয়ার্ড কোনটা বলতে ভাই? কি ওয়ার্ড কোনটা? বলছে তাপরোধী। তাপরোধী মানে কি? ভিতরেরটা বাইরে আসবে না, বাইরেরটা ভিতরে যাবে না, বাইরেরটা ভিতরে যাবে না, ভিতরটা বাইরে আসবে না, তাই তো? তার মানে তাপরোধী মানে কি? ডি কিউর পরিমাণটা কি হয়ে গেছে? 0। আমাদের আভ্যন্তরীণ শক্তি চাওয়া হয়েছে। তাপগতিবিদ্যার একদম প্রথম সূত্র কি? ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস কি? ডি ডাব্লিউ। এটা মোটামুটি আমরা সবাই জানি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র ডি কিউ সমান ডি ইউ প্লাস কি? ডি ডাব্লিউ, এটা জানি আমরা। তাই যদি আমাদের হয়, তাহলে একটু ডিপলি বোঝার ট্রাই করো। যারা মোটামুটি পড়াশোনা করে আসছো তারা জানো। খেয়াল করো, ডি কিউর মান 0 কিন্তু অলরেডি হয়ে গেছে, এটা আমি 0 দিলাম। এরপরে কি বলছে? ম্যাথে আভ্যন্তরীণ শক্তি চাওয়া হয়েছে, এই হচ্ছে আমার ডি ইউ। ডি ডাব্লুটা আমার কি প্রয়োজন, তাই না? আচ্ছা, ডি ডাব্লিউ কীভাবে বের করবো? খেয়াল করো, ফর্মুলা হচ্ছে আই স্কোয়ার আর টি। কাজ বের করছি। আয়ের ভ্যালু কত? কি বলেছে? 1 অ্যাম্পিয়ার, 1 এর স্কোয়ার। আর এর ভ্যালু কত? 1 অ্যাম্পিয়ার, 100 ওহম। 100 বসিয়ে দাও। টি, টি এর ভ্যালু কত বলছে? টি এর ভ্যালু বলছে কত? 5 মিনিট, মানে 1 মিনিটে 60 সেকেন্ড। তাহলে 5 মিনিটকে যদি 60 দিয়ে গুণ দেই, তাহলে হয়ে যাবে 300 সেকেন্ড। এই দিয়ে দাও 300। এখানে মারাত্মক জিনিস বোঝার কিছু আছে, 1 2 3 4 এত জুল। কিন্তু কিন্তু কি বলছে? এই যে এত কিছু হচ্ছে, একটা এর যে এনার্জিটা, শক্তিটা কে দিচ্ছে বলো তো? কে দিচ্ছে? ওই গ্যাসকে তাপ সরবরাহ করছে। ওই গ্যাসকে বাইরে থেকে একটা ওয়ার্ড হবে, ওই গ্যাসকে বাইরে থেকে এরকমটা ওয়ার্ড হবে, বাইরে থেকে তাপ সরবরাহ করতে ওয়ার্ড হবে। তার মানে বাহ্যিকভাবে কাজ হচ্ছে, রাইট? বাহ্যিকভাবে কাজ হচ্ছে। তার মানে হচ্ছে আগেরটা কি আসবে বলো তো? আগেরটা কি আসবে? মাইনাস আসবে, মাইনাস। তাহলে ডি ডাব্লিউ কি? মাইনাস কি হবে? 1 2 3, 3000। তাহলে ডি ইউ করলে আমাদের কি আসবে? খেয়াল করো, ডি কিউ তো 0, তাপরোধী অভ্যন্তরীণ শক্তির মান ডি ইউ এর মানটা চাওয়া হয়েছে। তাহলে ডি প্লাস মাইনাসে মাইনাস, ডি ইউ সমান সমান মাইনাস 3000 জুল। পেয়ে গেলাম, এটা আমরা 3000 জুল পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আমাদের চাওয়া হয়েছে অভ্যন্তরীণ শক্তির পরিমাণ। আমি কি ভুল করলাম কোথাও? দেখো তো ভাইয়ারা। হ্যাঁ, ডি ডাব্লিউর মান হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এটা যদি এই সাইডে আসে তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস। তাহলে অ্যান্সার প্লাস 3000 কি বলতো? জুল। ম্যাথ শেষ, এটা হয়ে গেছে।
এখানে ব্যাখ্যাটাও দেওয়া আছে। পরের ম্যাথে আসি আমরা। একটি কার্নো ইঞ্জিন, মানে এই ম্যাথে কঠিন লাগছে তোমাদের কাছে? ম্যাথটা কি আদৌ কঠিন বলে মনে হচ্ছে? এগুলা সবগুলো ইন্টারে পড়ে আসছি না এই কনসেপ্টগুলো আমরা? ডি কিউ সমান সমান ডিউ প্লাস ডিডাব্লিউ পড়ে আসছি কিনা? এগুলা পড়ে আসছি আমরা, তাপগতিবিদ্যার ফার্স্ট ল অনুযায়ী পড়ে আসছি এগুলো আমরা, ঠিক আছে? তাহলে তাই যদি হয়, ঠিক আছে, তাহলে খেয়াল করি আমরা, কনসেপ্ট একটু বোঝার ট্রাই করি। একটি কার্নো ইঞ্জিন এত সেলসিয়াস তাপমাত্রা কি তাপ উৎস থেকে এত কিলোক্যালোরি তাপ গ্রহণ করে। পরিবেশের তাপমাত্রা এত সেলসিয়াস হলে ইঞ্জিনটির কৃত কাজ কত? ইঞ্জিনটির কৃত কাজ চাওয়া হয়েছে, দ্যাট মিনস ডব্লিউ ইকুয়াল টু কি ইটা কিউ ওয়ান, এটা ফর্মুলা আমাদের। ইটা মানে কি? ইটা মানে হচ্ছে 1 মাইনাস T2 ডিভাইড বাই কি T1, 1 মাইনাস T2 মানে কত? এত সেলসিয়াস, এটা যদি সেলসিয়াসে আছে 273 যোগ করলে কেলভিন হয়ে যাবে, এটা হয়ে যাবে কি 900, দিয়ে দাও তুমি 900। T1 একটি তাপ উৎস থেকে 3000 কিলো ক্যালোরি, এটা তাপ নট তাপমাত্রা, এটা তাপমাত্রা, সেলসিয়াস হচ্ছে তাপমাত্রার একক। 273 যোগ করলে কি হয়ে যাবে? 300 হবে। 273 যোগ করে দিচ্ছি সেলসিয়াসে কেলভিনে নেওয়ার জন্য, হয়ে গেল কত আমাদের? 300। 1 3 বাই কি হবে 2। আমি কি ঠিক করলাম না ভুল করলাম? ও ও ও ও অনেক বড় ভুল হয়ে গেছে ভাইয়া, অনেক বড় ভুল হয়ে গেছে, এটা ইঞ্জিনে মিলতেছিল না। দেখো T1 হচ্ছে আমার তাপ উৎস, T1 হচ্ছে আমাদের কি তাপ উৎস, যেখানে তাপ আমরা নিচ্ছি, আর T2 হচ্ছে ছেড়ে দিচ্ছে আমাদের, ঠিক আছে, গ্রহণ করতে, সরি, তাপ উৎস তাপ গ্রহণ। তাহলে খেয়াল করো, তাপ উৎসকে প্রকাশ করি আমরা T1 দিয়ে, সেটা কত দেওয়া আছে আমাদের? 627 সেলসিয়াস। 273 যোগ করলে, 627 যোগ 273 যোগ করলে এটা হয়ে যাবে 900 কেলভিন, এটা T1 তাপ উৎস, সোর্স। আর তারপরে কি বলছে? পরিবেশের 20 সেলসিয়াস হলে পারে, এটা হচ্ছে T2, ঠিক আছে? T2 27 ডিগ্রি সেলসিয়াস, 27 যোগ 273 করলে কি হবে? এটা 300 কেলভিন। তাহলে উপরে হচ্ছে 300, নিচে হচ্ছে আমাদের 900, ভাগ করলে 1 2 বাই কি হবে 3 হবে, 2 বাই 3 হবে কি 300 আর 900, 2 বাই 3। এটা থেকে এটা বিয়োগ করলে কত হয়? 3, 1 থেকে 3 বিয়োগ করলে 3, এটা হলে কি 2 হবে, তাহলে কি হবে অ্যান্সার? 1 বাই কি হবে 3 হবে, 1 বাই 3। আচ্ছা, 627 273 যোগ করে কি এটাই হয়? আমি একটু ক্যালকুলেটরের হেল্প নিই, কারণ ক্যালকুলেশনে ভুল তো ম্যাথ মিলবে না। তোমাদের কিন্তু ক্যালকুলেটর নাই, তোমাদের নিজেই করতে হবে, ঠিক আছে? 627 যোগ 273, হ্যাঁ 900, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখানে খেয়াল করো, ইটার ভ্যালু কত দিব আমি? এই হচ্ছে 1 বাই 3 দিব। আর কিউ ওয়ানটা কত ছিল আমাদের? খেয়াল করো, কিউ ওয়ানটা ছিল আমাদের 3000 ছিল, খেয়াল করছো? 3000 ছিল। তাহলে এই হচ্ছে আমাদের 3000 কি 3000 কিলো ক্যালোরি, ঠিক আছে, 3000 কিলো ক্যালোরি এটা আমাদের। আচ্ছা, তাই যদি হয়, একটু ক্যালকুলেশনে ঝামেলা আছে, এটা ভাগ করলে কত হবে? 1, তাহলে 1 2 3, 1000 কিলো ক্যালোরি, কিলো ক্যালোরি থেকে ক্যালোরিকে নিব, তাহলে 1000 গুণ 10 টু দি পাওয়ার কি হবে 3 গুণ হবে, ঠিক আছে? দেখো, কিলো ক্যালোরি থেকে ক্যালোরিতে নেওয়ার জন্য 1000 দিয়ে গুণ দিলাম, দেন ক্যালোরি থেকে জুল, কাজের বা শক্তির এসে একক কি জুল, নেওয়ার জন্য ক্যালোরি থেকে জুলে নেওয়ার জন্য 4.2 দিয়ে আমরা গুণ দিব, গুণ দিয়ে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের কি বলতো অ্যান্সার, ঠিক আছে? তাহলে অ্যান্সারটা কি দাঁড়াবে খেয়াল করো, 4.2 ইন্টু 10 টু দি পাওয়ার 6 দাঁড়াবে অ্যান্সার। আমার অপশনের সে মিলতেছে না, কেন মিলতেছে না আমি জানি না এটা। ওকে, এখানে আমি ভুল করছি, 3 আর হচ্ছে 9, হ্যাঁ এখানে ক্যালকুলেশনে ভুল করছি আমি, এখানে ক্যালকুলেশনে ভুল করছি। 1 বাই 3, এটা বিয়োগ করলে হয়ে যাবে 2 বাই 3, দ্যাট মিন্স এটা হবে 2 বাই 3, তাইলে
এটা হবে আমার 2, এটা হবে আমার 2, 4 দুগুণী 8 আর 2 দুগুণী 4, 8.4 10⁶। এ হচ্ছে আমাদের কি বলতো ভাইয়া অ্যান্সার। হয়ে গেল। এরকমভাবে আমরা আরেকটা ম্যাথে চলে আসব। এই ম্যাথগুলা খুবই সহজ, খুবই কনসেপচুয়াল ম্যাথ, একটু মানে জাস্ট বোঝা লাগবে তোমার ভাইয়া, একটু বুঝে করতে পারলে মোটেই কিন্তু ম্যাথগুলো কি না বলো তো কঠিন না। একটু বুঝতে পারলে ম্যাথগুলো মোটেই কিন্তু কি না বলতো ভাইয়া কঠিন না। আমার কি কেটে গেছে একটু হালকা? 1 মোল পরিমাণ কোনো গ্যাসের CV = 3R, আর হলো সার্বজনীন, ওই গ্যাসের গামার ভ্যালু নির্ণয় করতে আমাকে বলেছে, গামার ভ্যালু বের করতে বলছে আমাকে, গামার ভ্যালু। এটা খুবই ইজি একটা ম্যাথ, খেয়াল করো। তুমি কি পড়ছো CP - CV = R? এই কথাগুলো পড়ছো কিনা ভাই একটু বলো তো, খাঁটি বাংলায় বলো, পড়ছো কিনা? হ্যাঁ পড়ছো। CV = কি R। তাহলে খেয়াল করো আমাদের যেটা হবে, এই হচ্ছে আমার সিপি মাইনাস সিবির ভ্যালু কত দেখো 3R দেওয়া আছে, আমি আরামসে 3R লিখলাম, এই হচ্ছে R। তাহলে আমার সিপির ভ্যালু কি দাঁড়াবে, আমার 4R দাঁড়াবে। 4R টাইম পেয়ে গেলাম, সিপির ভ্যালু আমি 4R পেয়ে গেলাম। এই যে 4R যে পেয়ে গেলাম, তাহলে খেয়াল করো আমার গামার ভ্যালু চাওয়া হয়েছে, গামা সমান CP/CV। এটাও স্যাররা কত ভালো প্রশ্নে দিয়ে দিছে, গামা মানে CP/CV, যেটা আমরা এমনি বইয়ে পড়ছি। সিপির ভ্যালু 4R, সিভির ভ্যালু হচ্ছে কত 3R, আর কাটা, অ্যান্সার 4/3, অ্যান্সার 4/3। এ হচ্ছে আমাদের কি বলতো, এ হচ্ছে আমাদের অ্যান্সার। হয়ে গেল, ঠিক আছে, এটা আমাদের হয়ে গেছে। এরপরে চলে আসি কোথায়, খেয়াল করো আরেকটা ম্যাথ দিছে। হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে CP - CV = A, অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে CP - CV = কি B হলে A ও B এর মধ্যে সম্পর্ক, তার মানে কি CP - CV = A, CP - CV = কি B। তাহলে খেয়াল করো, তাহলে আমি যদি এখানে দেখো কত ইজি একটা ম্যাথ, এই লাইনটা দেওয়া CP - CV = A দেওয়া আছে, এটা সমান সমান কি B না? তাহলে B = কি A বলতে পারি না? তাহলে এখানে সম্পর্ক কি দাঁড়াচ্ছে, A = কি B, A = কি B দাঁড়াচ্ছে। ঠিক আছে, আসলে ভাই পরীক্ষা দিলে কীভাবে আসবে, আমি এটা অপশনটা দিতে ভুলে গেছি। পরীক্ষায় কীভাবে আসবে, পরীক্ষায় আসবে অপশন A থাকবে এরকম, A = B, B থাকবে A ≠ B, C থাকবে A > B, D থাকবে A <B, অ্যান্সার A। শেষ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা ম্যাথে আমরা চলে আসি, একটু ট্রিকি ম্যাথটা কি বলেছে। এত চিত্রে মানে এই যে বই থেকে আমি নিয়েছি ওই বইয়ের চিত্র নাম্বার হচ্ছে 1.28, তাই টাইপিস্ট 1.28 দিচ্ছে, এটা অন্য কিছু না। আবর্ত পদ্ধতিতে, লাল কালি কি বোঝা যাচ্ছে, এটা মুছে দিয়ে ঠিক করে লিখতেছি আমি। আবর্ত পদ্ধতিতে ঘৃতাপের পরিমাণ কত? মনে রাখবে ভাই, আবর্ত পদ্ধতিতে সেটা হচ্ছে অন্তস্থ শক্তির মান সবসময় কি হয় 0। অন্তস্থ শক্তি বা আভ্যন্তরীণ শক্তির মানটা কি হয় 0 হয় আবর্ত পদ্ধতিতে। এই একটা ওয়ার্ডই ট্রিকি, আর কিচ্ছু নাই ম্যাথে। আবর্ত পদ্ধতিতে কি হয়, অন্তস্থ শক্তির মানটা আমাদের কি হয় 0 হয়, ব্যাস হয়ে গেল। আবর্ত পদ্ধতিতে অন্তস্থ শক্তির মান কি হয় আমাদের 0 হয়, ব্যাস, এটা আমরা 0 দিয়ে দিলাম। এবার খেয়াল করে বলছে যে গৃহীত তাপের পরিমাণটা আমার কাছে কি বলতো ভাইয়া চাওয়া হয়েছে, তাপের পরিমাণটা চাওয়া হয়েছে আমাকে, তাহলে চিত্র থেকে বের করতে হবে আমাকে। তাহলে খেয়াল করো আমাকে যেটা বের করতে হবে, বেসিকটা যদি বুঝি আমরা, আমি এত ডিপে না যাই, আগে চিত্রতে আসো, সরি। আমাদের কনসেপ্টটা হচ্ছে DQ = DU + কি DW, এটা হচ্ছে আমাদের মূল কনসেপ্ট। তার ভিতরে যেহেতু আবর্ত পদ্ধতি বলছে, আবর্ত পদ্ধতিতে আভ্যন্তরীণ শক্তি 0 হয়, তাহলে এই পার্টটা আমাদের বাদ। তাহলে ম্যাথ দাঁড়াচ্ছে কীরকম, খেয়াল করো, ম্যাথ দাঁড়াচ্ছে এরকম, DQ = কি DW। তাহলে ম্যাথে চাওয়া হয়েছে আবর্ত পদ্ধতিতে গৃহীত তাপের পরিমাণ, মানে DQ এর মানটা আমার কাছে চাওয়া হয়েছে। তাহলে DWটা বের করতে হবে আমার, DW মানে কাজ। আর যখন চিত্র দেওয়া থাকে, একটা কনসেপ্ট অলওয়েজ মনে রাখবা, চিত্র যখন দেওয়া থাকে তার ক্ষেত্রফল থেকে আমরা বের করি। ফিজিক্সে যদি চিত্র দেওয়া থাকে আর কাজ বের করতে বলে, আমরা ফিগার থেকে, চিত্র থেকে আমরা বের করি। তাহলে এটা বৃত্তাকার চিত্র, বুঝতেই পারতেছি। তাহলে এইখানে কৃত কাজ আমার কি হবে, খেয়াল করো, W = কি হবে πr²। পায়ের মান তো মুখস্থ, পায়ের মানটা আমরা জানি, কিন্তু আর এর মানটা কিন্তু আমরা জানি না।
এটা যেটা বৃত্ত, যেহেতু এই বৃত্তের এই একটা পরিধি 10, আটটা পরিধির প্রান্ত 30, আমার মাঝখানের কেন্দ্রবিন্দু লাগবে না আমার, বলো তো? মাঝখানে এটা তো আমার লাগবে, তাই না? এটা তো আমার লাগবে। তাইলে আমি কি, যেহেতু এইটুকু আমার বাদ, এমন কি লিখতে পারি 30 থেকে 10 বাদ ডিভাইড বাই 2। কারণ দেখো আমি পুরো ব্যাসটা বের করতেছি, এইটুক ব্যাস, এইটুকের দূরত্ব কত হবে? এই 30 থেকে 10 বিয়োগ করলে 20, এটা পাবো না আমি। ঠিক আছে, খেয়াল করো, আমি আরও সহজভাবে বুঝাই। 30 থেকে যদি 10 আমি বিয়োগ করে দিলে কী হবে? আমার 20 হবে পুরো ব্যাস। তার অর্ধেক কি আমাদের আর লাগে? ব্যাসার্ধ। তো এই 10, তাহলে আর এর মান কি 10-এর কী হবে? স্কোয়ার হবে। তাহলে অ্যান্সার কী হবে? 100 কী হবে? পাই হবে। ঘটনা ক্লিয়ার কিনা ফলাবান? 100 কী হবে আমাদের? পাই হবে। বুঝে গেছি? তাহলে আমি কি সহজভাবে বলতে পারি না, এই ডব্লু, একটু কালি চেঞ্জ করে নিই, লাল আবার দেখা যায় না কালোর ভিতরে, ডব্লু ইকুয়াল টু আই স্কোয়ার, সরি, ডব্লু ইকুয়াল টু আমাদের কি ছিল খেয়াল করো, পাই আর স্কোয়ার। এই হচ্ছে পাই, আর এর ভ্যালু পাইলাম 10, স্কোয়ার করলে কি হয়ে যাবে? 100। মানে 100 কি পাচ্ছি বলো তুমি? পাই পাচ্ছি। খুশি হওয়ার কোনো কারণ নাই, ঝামেলা আছে মেয়াতে। 100 পাই, এটাই কিন্তু অ্যান্সার হয়ে যাওয়ার কথা। কিন্তু আমার তো এসআই এককে আনতে হবে। এসআই একক, এসআই একক মানে কি? খেয়াল করো, আয়তন দেওয়া আছে লিটারে। এই পোলাপান, আয়তন দেওয়া আছে কোথায়? আয়তন দেওয়া আছে কোথায়? লিটারে দেওয়া আছে, লিটারে, লিটারে। আর আয়তনের এসআই একক কি? এসআই একক কি? মিটার কিউব। এটা দেওয়া আছে চাপ, চাপ দেওয়া আছে কিলো প্যাসকেলে। চাপের এসআই একক কি? শুধু প্যাসকেল, তাই না? তাহলে এই 100 পায়ের মধ্যে যে ঘাবড়াটা আছে, ঘাবড়াটা হচ্ছে এই, হচ্ছে ঘাবড়াটা হচ্ছে এটা আমাদের, খেয়াল করো, এই হচ্ছে 100 পাইকে আমি রাখলাম, কিন্তু এই লিটারকে মিটার কিউবে নিতে হবে। কীভাবে? 10⁻³ দিয়ে গুণ দিলে লিটার তো মিটার কিউবে চলে যাবে। লিটারকে মিটার কিউবে নেওয়ার জন্য 10⁻³ দিয়ে গুণ দিতে হবে, দিলাম। আর কিলো প্যাসকেলকে প্যাসকেল নেওয়ার জন্য 1000 দিয়ে গুণ দিতে হবে, মানে 10⁻³ দিয়ে গুণ দিতে হবে। এটা কাটা চলে যাচ্ছে, থাকতেছে আমাদের 100 পাই। তাহলে এই হচ্ছে 100 পাই মানে 3.14, গুণ করলে 314 জুল। ঠিক আছে, 314 জুল হয়ে গেল ম্যাথ। একদম ডিটেলসে তোমাকে আমি বুঝিয়ে দিলাম। ঠিক আছে, একটি কানু ইঞ্জিনের উৎসের তাপমাত্রা কি বলছে বলো তো ভাইয়া? 500। এটা খুবই, মানে খুবই বাচ্চাদের একটা ম্যাথ, এটা আমি করায় তোমাকে দিব না। ঠিক আছে, আমি করায় দিব না, এটা ব্যাখ্যা তোমাকে আমি দিয়ে দিব। কেন দিয়ে দিব? কানু ইঞ্জিনের কি বলছে? উৎসের তাপমাত্রা 500 কেলভিন। উৎসের তাপমাত্রা কি বলছে খেয়াল করো ভাইয়া? 500 কেলভিন বলছে। তাপ গ্রাহকের তাপমাত্রা 300 কেলভিন বলছে। উৎসের তাপমাত্রা কমে এত হলে কর্মদক্ষতার আর কি বলছে, কত শতাংশ পরিবর্তন হবে। ঠিক আছে, এটা আমি এখানে ব্যাখ্যা দিব। তারপর তুমি যদি না পারো, লাগলে আমাদের যে 499 টাকার যে কোর্সটা চলতেছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, ওইটার একটা কি বলো তো, ওই ক্লাসে আমি দেখাই দিব লাগলে। ঠিক আছে, ইজি একটা ম্যাথ এখানে করে দেওয়া আছে। ঠিক আছে, কর্মদক্ষতার আনুপাতিক ফর্মুলা হচ্ছে যে এটা, n2 মাইনাস এটা, সরি, এটা 2 মাইনাস এটা 1 ডিভাইড বাই এটা 1। এইগুলো আমাদের লাগবে না, এটা ইঞ্জিনিয়ারিং ম্যাথ, এটা লাগবে না আমাদের। এই জিনিসটা আমাদের লাগবে। এম ভরের একটি আদর্শ গ্যাসকে 3টি বিভিন্ন প্রক্রিয়ায় এ অবস্থা থেকে বি অবস্থায় নিয়ে যাওয়া হলো। ঠিক আছে, চিত্র 1.43 দেখাচ্ছি একটু পরে। যদি এই 3টি বিভিন্ন পথে কার্যের পরিমাণ W1 W2 W3 হয়, তবে W1 W2 W3 কে ক্রমহ্রাসমান মানে সাজাতে বলছে আমাকে। কি করব বুঝতেছি না। ও মা গো, কি একটা কাহিনী, কেমনে করবো, কি কি করি, অপশন দেয়া গো, ও খালা গো, নানি গো, চাচি গো। শোনো ভাই, এইগুলা তোমার কিছু পড়তে হবে না, দেখতেও হবে না, তুমি আমার কথা শুনো। এই চিত্র তোমার দেওয়া থাকবে প্রশ্নে। এটা কথা তোমাকে বলছিলাম, যখন কাজ বের করতে বলে, ফিজিক্সের কোনো ম্যাথম কাজ বের করতে বলে, তখন দেখা যায় যেখানে ক্ষেত্রফল বেশি সেখানে কাজও কিন্তু বেশি। 3টা প্রক্রিয়া। একটা প্রক্রিয়া হচ্ছে এই যে এই গ্রাফটা 1, এই গ্রাফটা 2, এই গ্রাফটা কি দেওয়া আছে 3। তাহলে 1 2 আর কি দেওয়া আছে বলতো ভাইয়া? 3। 3টা ধাপ 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 3টা প্রক্রিয়া আমাকে দেওয়া আছে। আচ্ছা, তোমার কমন সেন্স কি বলে কোন গ্রাফটা, কোন রেখাটা বেশি স্থান দখল করতেছে? দেখো 1 যেটা, ও এই 2 দখল করছে মাত্র। আর 2 যেটা, ও দেখো কি করছে, এই পুরোটা দখল করতেছে।
3 দেখো কি করছে খেয়াল করো, 3 আরটা খালি নেই আমি, কোনটা নিব, 3 মনে করো আমি এই কোনটা নিব, টি আরটা নিলাম। 3টা এই পুরোটা দখল করতেছে। তাহলে সবচেয়ে বেশি স্থান দখল করছে কে? 3 নাম্বার গ্রাফ। স্থান দখল করা মানে ক্ষেত্র দখল করছে, তাহলে কাজও 3 নাম্বারে কি হবে? বেশি হবে। খুবই সিম্পল। আসলে সত্যি বলতে আমরা না পড়ি না ভাই, আমরা আসলে আমরা তো ইন্টারও ভালো করে পড়ি নাই, কোনো মতে টেস্ট পেপার দিকে লাস্টের দিকে কিছু ক্লাস করে চলে গেছি আমরা, ঠিক আছে? তাহলে ভালো করে পড়লে কিন্তু মানে তোমরা কিছু মনে করো না, ভালো করে পড়া হয়নি, কনসেপচুয়াল পড়া হয়নি তোমাদের, ঠিক আছে? এগুলো কিন্তু মানে ইন্টারমিডিয়েট ছিল। এই চিত্রটা তোমার ইন্টারের টেস্ট পেপারে তুমি বহুতবার, কোটিবার, লক্ষবার পড়ছো, ইন্টার যখন টেস্ট পেপার সলভ করছো, একাডেমিক ক্লাসই পড়ছো, ঠিক আছে? মানে হয়তো বিদেশি ম্যাথগুলো করাচ্ছে এই কারণে, কারণ তোমরা তো অভ্যস্ত না, উদাহরণ চেঞ্জ হয়ে গেলে তোমরা পেপারা খেয়ে যাও আর কি, ঠিক আছে? এই জন্য ক্লাসগুলো করানো। বা এমন অনেক স্টুডেন্ট আছে এই কনসেপ্ট ভালো করে পড়ছে, সে পড়ার পরও দেখা গেছে পারতেছে না। কেন পারতেছে না বলো তো? এই না পারার কারণ কিন্তু একটাই, কারণ যখন উদাহরণ চেঞ্জ হয়, কথাগুলো চেঞ্জ হয়ে যায়, ম্যাথ পারা কিন্তু ভাই ক্রিটিক্যাল হয়ে যায়, ঠিক আছে? এবার দেখো এই প্রশ্নটা আমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে আসছিল 22-23 সালে। সমায়তন প্রক্রিয়ায় সিস্টেম কর্তৃক গৃহীত তাপ হলে অন্তস্থ শক্তির বৃদ্ধির পরিমাণ কত হবে? এটা পরিমাণ, হ্যাঁ, পরিমাণ কত হবে? আমি এত না ভাই বুঝি না, তুমি সহজভাবে আসো। আমি জানি ডি কিউ ইকুয়াল টু কি? ডি ইউ প্লাস কি? ডি ডাব্লিউ। এটা আমরা সবাই মোটামুটি জানি, ডি কিউ সমান সমান ডি ইউ প্লাস ডি ডাব্লিউ সবাই জানি। কিউ হচ্ছে তাপ শক্তি, ইউ হচ্ছে অন্তস্থ শক্তি, ডাব্লিউ হচ্ছে আমাদের কি? কাজ। এটা আমরা বুঝি। সম আয়তন, হ্যাঁ, আচ্ছা আসো, এই হচ্ছে ডি ইউ, ডি ডাব্লিউ মানে কি? পি ডিভি। ডিভি মানে কি? পি মানে হচ্ছে চাপ, আর ভি মানে হচ্ছে আয়তনের পরিবর্তন, ডিভি আয়তনের পরিবর্তন। সম আয়তন মানে কি? আয়তন পরিবর্তন শূন্য। সম আয়তন মানে কি? সেখানে আয়তন পরিবর্তন হচ্ছে না। তাহলে ডি কিউ সমান সমান কি? ডি ইউ। তাহলে পি গুণ 0, তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে? ডি কিউ ইকুয়াল টু ডি ইউ, ঠিক আছে? তাহলে অ্যান্সার ডি ডি যে আমরা বাদ দিই, তাহলে কিউ সমান সমান ইউ। তাহলে চাওয়া হয়েছে কি? অন্তস্থ শক্তির পরিমাণ বৃদ্ধি, মানে ইউ এর মান চাওয়া হয়েছে, বা ডি ইউ চাওয়া হয়েছে। অ্যান্সার ডি কিউ, মানে কিউ কোথায় দেওয়া আছে? সি অপশনে আমাদের কিউ দেওয়া আছে, ঠিক আছে? খুবই কনসেপচুয়াল ইজি ম্যাথ, হ্যাঁ? এখানে অপশনগুলো একটু টাইপই সুন্দর করে লিখতে পারে নাই, আমি সুন্দর বুঝাইছি তোমাদেরকে আর কি, বাট প্রশ্নটা ঠিক আছে। গুচ্ছ 21-22 আসছিল প্রশ্নটা। তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্রে সমন্বিত সমীকরণ কোনটি? তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা সবাই জানি, ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস কি? ডি ডাব্লিউ। এটা আমরা মোটামুটি কিন্তু সবাই আমরা জানি। তাইলে তুমি চলে আসো পরবর্তী ম্যাথে আর কি, এটা রেখে দাও, এবার রেখে দাও। দ্বিতীয় সূত্রটা মানে কি? এনট্রপি। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে আমরা এনট্রপির ধারণা পাই। তাহলে এনট্রপি ডিএস দিয়ে প্রকাশ করে, ডিএস সমান সমান ডি কিউ ডিভাইড বাই টি ছিল, আর গুণ করলে ডি কিউ ইকুয়াল টু ডিএস টি, ঠিক আছে? তাহলে ডি কিউর পরিবর্তে তুমি লিখতে পারো, তুমি ডিএস টি ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ লিখতে পারো। একটু আগেই পড়েছি আমরা, এটাকে সাজায় লিখতে পারো, টিকে তুমি আগে লিখতে পারো অপশনের মতন টিডিএস, এই হচ্ছে ডি ইউ, আমি দেখে দেখে লিখছি। ডি ডাব্লিউ মানে একটু আগে পড়ছি না? পি ডেল ভি, চাপ গুণ আয়তন পরিবর্তন, এই হচ্ছে আমাদের কি? ডি। ব্যাস হয়ে গেল। এই টাইপের প্রশ্ন, ঠিক আছে? নিজেরাই আমরা পারবো আসলে। কোন অবস্থায় একটি বস্তুর এনট্রপি সবচেয়ে কি থাকে বলতে ভাই? কম থাকে। মনে রাখবো, এটা কঠিন অবস্থা, এটা তরল অবস্থা, এটা মনে করো গ্যাসীয় অবস্থা। কঠিন অবস্থায় অণুগুলো না খুব কাছে কাছে থাকে, খুব কাছে কাছে থাকে অণুগুলা, যার কারণে অণুগুলা লাফালাফি কম হয়। লাফালাফি কম হইলে বিশৃঙ্খলা সেখানে কি হয় বলতো? কম। এটা তরল বস্তু, তাহলে অণুগুলা না মোটামুটি দূরে থাকে, তো লাফালাফি মোটামুটি হয়। লাফালাফি কম হওয়া মানে হচ্ছে বিশৃঙ্খলাটা মোটামুটি। এখানে অণুগুলা খুব কাছে কাছে থাকে, কঠিন পদার্থে অণুগুলা খুব কাছে কাছে থাকে আর কি। অণুগুলা কাছে কাছে থাকা মানে কি? লাফালাফি করার সুযোগ কম, বিশৃঙ্খলা কম। আর তরলে কি হয়? মোটামুটি দূরে থাকে অণুগুলা, তাই মোটামুটি বিশৃঙ্খলা। আর বায়ু পদার্থে অণুগুলা অনেক দূরে দূরে থাকে, যার ফলে বায়ু পদার্থ অণুগুলা অনেক লাফালাফি করে। লাফালাফি বেশি করা মানে হচ্ছে বিশৃঙ্খলাও তোমার কি বলতো? বিশৃঙ্খলাও তোমার কি বলতো? অনেক বেশি, ঠিক আছে? তাহলে এই যে গ্যাসীয় পদার্থে বিশৃঙ্খলা অনেক বেশি, তাই এনট্রপির পরিমাণও অনেক বেশি।
কঠিনপদার্থ অণুগুলো খুব কাছে কাছে থাকে, যার কারণে যেটা হয় আমাদের বিশৃঙ্খলা অনেক কম, তাই এন্ট্রপির পরিমাণও কি অনেক কম হয়। কোন অবস্থায় একটু এন্ট্রপি সবচেয়ে কম হবে? কঠিন অবস্থায় সবচেয়ে কম হবে। সুন্দর করে কিন্তু ভাইয়া ব্যাখ্যাও এখানে দেওয়া আছে। এই হচ্ছে আমাদের মানে আমার এই ক্লাসটা করলে কি হয়ে যাবে ভাইয়া? হ্যাঁ, তুমি এই ক্লাসটা আমার করো, আর তার সাথে হচ্ছে আমার ঢাকা ইউনিভার্সিটির জন্য যে বেসিক ক্লাস নিচ্ছি, বেসিক বুঝাইছি খালি, ওইটা মাত্র 1 ঘন্টার ক্লাস। ওই 1 ঘন্টার ক্লাস আর এখানে তো 30-40 মিনিট পড়াইছি আমি, এইটুকু করলে অ্যাটলিস্ট 100% চান্স পাবে। এখনও প্রায় 40 দিন বাকি ভাই, একটু মন দিয়ে পড়ো, ইনশাল্লাহ তোমার চান্স হবে। আসসালামু আলাইকুম।